দর্শক, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। দর্শক, আপনারা সবাই জানেন যে সারা দেশেই কোটা সংস্কার বিরোধী যে আন্দোলন চলছে, সেই আন্দোলন নিয়ে বেশ উত্তাপ ছড়িয়েছে। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়, বেশ কয়েকটি বললে হয়তো ভুল হবে, মানে মোটা দাগে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। পাশাপাশি হলগুলো খালি করার নির্দেশনাও দেওয়া হয়েছে। এসব নিয়ে আমরা মূলত কথা বলবো। আমি সঙ্গে আছি সুপ্রিয় শিকদার, আমার সঙ্গে আছে ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেল। তানভীর, আপনি জানেন এরই মধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে, হল বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। 6টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত এই সময়ের মধ্যে হলগুলো ত্যাগ করতে বলা হয়েছে শিক্ষার্থীদের। আসলে এই যে হল থেকে শিক্ষার্থীদের বের করে কিংবা বিশ্ববিদ্যালয় বন্ধ করে কি আন্দোলনটাকে দমানো যাবে কিনা? আহ, আসলে এটা খুব কঠিন প্রশ্ন যে যদি ওইভাবে বলি, আওয়ামী লীগ তো আসলে বলেছিল, যেটি ওবায়দুল কাদের নিজেই বলেছেন, যে আন্দোলন প্রতিহত করা হবে বা দমন করা হবে যেভাবেই হোক। যে তারা কিন্তু এটা করেছে এবং তাদের সংগঠনও কিন্তু প্রথমে এই ভূমিকাটা রাখছে, যেটা শিক্ষার্থীদের উপরে আপনি জানেন যে যে হামলার ঘটনাগুলো ঘটেছে, সংঘর্ষের ঘটনাগুলো ঘটেছে। ফলে স্বাভাবিকভাবেই প্রথম দফায় বলা যায় যে শিক্ষার্থীদের যে চাওয়াটা, যে কোটা সংস্কারের যে চাওয়াটা, আমার কাছে মনে হয়েছে যে এই দাবি আসলে আদায় না হলে শুধুমাত্র মানে কি বলে যে দমন বা আমি নিয়ন্ত্রণ করব বা ভয়ভীতি দেখায় একটা এদেরকে আন্দোলন থেকে বিরত রাখবো, এটা হবে বলে আমার কাছে মনে হয়নি। কারণ হচ্ছে আপনি জানেন যে 2018 সালেও কিন্তু এইভাবে কঠিন একটা বড় আন্দোলন হয়েছিল এবং আন্দোলনের মুখেই তো আসলে কোটা বাতিল করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, কোটা বাতিল করেছিলেন। ফলে এটা একেবারেই সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। হ্যাঁ, হয়তো অনেক সময় বলা হচ্ছে যে এর মধ্যে অনেক পক্ষ ঢুকছে, বিএনপি জামাতি করতেছে, সেটা কিন্তু আসলে মূল, আপনি যদি মূল এই জায়গাটাকে নিয়ে আসেন তাহলে আসলে তাদের দাবিটাকে আসলে আড়াল করা হবে এবং মূল সমস্যাটাকে চিহ্নিত না করে আসলে একটা মানে অন্য সমস্যা অন্যদিকে নিয়ে গিয়ে আসলে এইটা দমন মানে নিয়ন্ত্রণ দমন বা এটা আসলে সম্ভব না। কারণ এটা এটা শিক্ষার্থীদের একটা চাওয়া, দীর্ঘদিনের চাওয়া, প্রাণের চাওয়া, এবং হচ্ছে যে একটা বড় অংশ মানুষেরই কিন্তু এই চাওয়া যে এটা কোটাটা সংস্কার হোক, যে 56% কোটা এটা আসলে অতিরিক্ত হয়ে যায়, সেটাকে একটা যৌক্তিক একটা অবস্থানে নিয়ে সেই আন্দোলনটা 2018 সাল থেকেই চলে আসছিল। তো আমার কাছে মনে হয়েছে যে সেই জায়গাটাকেই মানে আমার সরকারের কাছে, সরকারকে গুরুত্ব দিতে হবে সেই জায়গাটাতে, যে দাবিটা এবং দাবিটাকে কিভাবে তারা সংস্কারের কথা বলছে, সরকার বলতেছে এটা একটা যুক্তি সংস্কারের কথা বলছে, তাহলে সেই সংস্কারের জায়গা নিয়ে হতে পারে। আর দাবি করছে, দাবির বিরুদ্ধে বা দাবি যারা জানাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো অবস্থান নিয়ে এই সংকটের সমাধান হবে বলে আমি মনে করি না। যদি মনেও হয় যে তাৎক্ষণিক যে হল বন্ধ হচ্ছে বা হচ্ছে, একটু দাবি আন্দোলনটা একটু স্তীমিত হলো, কিন্তু এই দাবি কিন্তু আবারও একসময় উঠে আসবে। তার থেকে এটার একটা চিরস্থায়ীভাবে যে আমরা একটা সিদ্ধান্ত নিলাম, আমরা এইভাবে হবে। এবং কোটা সংস্কার এটা তো এমন কোনো মানে প্রবলেমের কোনো বিষয় না, এবং সবাই বলতেছে কিন্তু এটা সব জায়গায়, এবং সরকার থেকেও কিন্তু বলা হচ্ছে যে কোটার একটা সংস্কার জরুরি। তাহলে সেই জায়গাটা তার হাত না দিয়ে শুধু আন্দোলনকারীদেরকে দোষারোপ করা বা তাদের দমন বা নিপীড়ন বা আমি যেটাই বলি সেই দিকে যাওয়াটা আমার মনে হয় না ঠিক হবে। কারণ ছাত্রদের যে আন্দোলন এটা কিন্তু সবসময় সেন্সিটিভ হয়। আমরা হয়তো অনেক ছোট, কিন্তু যদি ইতিহাসের দিকে তাকানো যায় তাহলে কিন্তু দেখাই যায় যে ছাত্রদের যে ইগো, ছাত্ররা যে চায় সেটা, সেই চাওয়াটা যেহেতু এটা একেবারেই শিক্ষার্থীদের চাওয়া, তো এই শিক্ষার্থীদেরকে এক পেশে ঠেলে দেওয়া, এক পেশে যে এরা একটা ছোট গ্রুপ বা এরা অন্য অন্য উদ্দেশ্য তাদের এখানে আছে কোটা চাওয়ার প্রয়োজন, এদিকে না গিয়ে আমার মনে হয় যে এখানে যেহেতু বড় অংশ শিক্ষার্থীদের এই বড় অংশ না, আমি বলা যায় যে প্রায় সব শিক্ষার্থীদের এই চাওয়া, সো সেই চাওয়াটা কিভাবে পূরণ করা যায়, সেই চাওয়াটা কিভাবে মিনিমাইজ করা যায়, সেই সংস্কারটা কিভাবে হবে, এদিকেই যদি সরকার বেশি মনোযোগী দেয় সেটাই আমার কাছে মনে হয় যে সংকট সমাধানের উপায়। আর পাশাপাশি আপনি যেটা বলছেন হল বন্ধ, হল তো আমরা বিএনপির সময় যখন হলে ছিলাম, আপনি জানেন যে শামসুন্নাহর হলে পুলিশ যেভাবে পিটিয়েছিল সেটা নিয়ে আমরা বড় আন্দোলন করেছি, আমরাও সেই আন্দোলনগুলোতে সঙ্গে ছিলাম, আমাদের বন্ধুবান্ধবরা আন্দোলনের সঙ্গে ছিল, অনেকে জেলে গেছে, অনেকে ইস্যু করছেন। তখনও কিন্তু এরকম হল হঠাৎ করে ভ্যাকেন্ট করে দেওয়া হলো, মনে করা হলো যে হল যদি বন্ধ হয়ে যায় তাহলে কেউ থাকবে না, সবাই যেহেতু বেশিরভাগ ঢাকা ইউনিভার্সিটির ছেলেমেয়েরাই দেখা যায় যে একটা বড় অংশ ঢাকার বাইরে থেকে আসেন, তারা হয়তো ফিরে যাবে, আন্দোলনটা হবে না, কিন্তু তা তো হয়নি। সারা রাত কিন্তু মানুষ বাইরে থাকছে, এখানে থাকছে, মেসে থাকছে, কোনো আত্মীয় স্বজনের বাসায় থাকছে, থেকে হলেও কিন্তু তারা আন্দোলন করছে। কারণ তারা ওইটাকে যখন একজন ছাত্র মনে করে যে আমি যে কাজটা করছি সঠিক, আমি একটা সঠিক পথে আছি, একটা অন্যায়ের প্রতিবাদ আমি করছি, তখন কিন্তু তাদেরকে মারপিট
করে করে দমন করা যায় না। তো আমার কাছে মনে হয় যে শিক্ষার্থীরা যে দাবি এবং সেই দাবিটা তো সে সরকারের কাছেই চাইবে, সেটা শুধু শিক্ষার্থী না, আমিও যদি আমার কোনো দাবি থাকে আমার তো সরকারের কাছেই চাইবো। তো সরকার সেই দাবিটাকে গুরুত্ব দিবে এবং সেটা নিয়ে কিন্তু সরকার এখনও পর্যন্ত স্টুডেন্টদের সাথে কখনো কোনো কথা বলে নাই, আলোচনা করে নাই। আমার মনে হয় যে এটা করা দরকার ছিল, আরও আগে করা দরকার ছিল। এই জায়গায় সরকারের একটা সীমাবদ্ধতা আমি লক্ষ্য করছি যে এটি না হয়ে বরং এই কোটাটা কিভাবে সংস্কার করা যায় সেই ব্যাপারে সরকারের কোনো পক্ষকে আমি দেখি নাই। আমি মন্ত্রীদের বক্তব্যও কিন্তু দেখা গেছে যে শুধু রাস্তা থেকে করা হবে, জনদুর্ভোগ তৈরি করলে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থা সেটা তো আপনি নিলেনই ব্যবস্থা, কিন্তু দাবিটার ব্যাপারে আপনাদের অবস্থান তো কিছু জানাতে হবে। সেই জায়গাটা কিন্তু স্টুডেন্টদেরকে কেউ খুব আস্থাশীলভাবে কেউ কিছু জানাতে পারে নাই। এখানে একটা ব্যাপার আমি আপনাকে আমাদের ফেসবুকের বেশ কয়েকটি পোস্ট কিংবা অনেকের জিজ্ঞাসা থেকে একটা ছোট জিজ্ঞাসা করতে চাই যে আমরা জানি যে সম্প্রতি আদালত থেকে একটি আংশিক রায় প্রকাশ করা হয়েছে। সে আংশিক রায়ে কিন্তু বলা হয়েছে যে সরকার চাইলে কোটার কিছু ব্যাপার সংস্কার কিংবা পরিবর্তন যা কিছু করতে পারে। সেই জায়গাটা আদালত যখন তার আংশিক রায় ব্যাপারটা বলে দিল যে সরকার চাইলেই পারে, সরকার এই জায়গাটা কেন কাজ করছে না? এটার কারণ কি মনে হয়? সরকার বারবারই এটা আদালতের উপরই চাপিয়ে দিচ্ছে। আসলে এখানে একটা প্রসঙ্গ আসছে 2018 সালের কোটা আন্দোলনে যদি আপনি যান, যে এটা কোটা সংস্কার আন্দোলন ছিল, যিনি মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রেস কনফারেন্স বলছেন যে তিনি বিরক্ত হয়ে কোটা বাতিল করে দিয়েছেন। কেউ তো কোটা বাতিল চায় নাই। কোটা কিন্তু সব দেশেই থাকে, কিছু কিছু কোটা থাকতে হয়, কারণ আপনার এখনও বাংলাদেশে একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন দেখবেন যে যারা অনেক পিছিয়ে আছে। আমি চাকমাদের মধ্যে বলবো যে চাকমারা কিছুটা এগিয়ে, ভালোভাবে এগিয়ে আছেন। মারমাদের কিছু একটা অংশ হয়তো কিছু কিছু জায়গায় এগিয়ে আছেন, কিন্তু এর বাইরেও কিন্তু অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, হাজং, বোম সহ আর অনেক, তারা কিন্তু অনেক পিছনে আছেন। এই গোষ্ঠীকে সামনে নিয়ে আসাটা কিন্তু এক ধরনের জরুরি, যেটা কোটার মাধ্যমে এটা সম্ভব। এটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে কোনো দ্বিমত নাই। পাশাপাশি আপনি একজন প্রতিবন্ধীর কথা যদি ধরেন, যিনি বাক প্রতিবন্ধী বা শারীরিক প্রতিবন্ধী, যে কোনোই হোক, মানসিক প্রতিবন্ধী যেরকমই হোক না কেন, প্রতিবন্ধীরা কিন্তু অনেক স্ট্রাগল করে সমাজের একেবারে জন্মের পর থেকে তারা নানা ধরনের মানে কটু কথা, মানুষের নেগলেক্ট নিয়ে তারা একটা সময় যখন মাস্টার্স পাস করে, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে কিছু শ্রবণ প্রতিবন্ধীকে পেয়েছি, আমরা কিছু দৃষ্টি প্রতিবন্ধীকে আমরা পেয়েছি, তাদের দেখেছি তারা কি কষ্ট করে তাদেরকে পড়াশোনা করতে হয়। তো সেই প্রতিবন্ধীরা যখন একটা মাস্টার্স শেষ করছেন, পড়াশোনা করছেন, সর্বোচ্চ ইউনিভার্সিটিগুলোতে পড়ছেন, তখন একটা চাকরি দেওয়া তো রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে। এটা কিন্তু রাষ্ট্রের মধ্যে, কারণ সে যে লিমিটেশন নিয়ে এই পর্যায়ে আসছে, একজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ যখন এত লিমিটেশন নিয়ে এই জায়গায় আসছে, তাকে আরেকটু এগিয়ে নেওয়ার দায়িত্ব তো রাষ্ট্রের। সেটা নিয়ে তো সাধারণ মানুষের মধ্যে কোনো ক্ষোভ নাই বা আশা নাই। পাশাপাশি আপনি দেখবেন যে নারীদের ক্ষেত্রেও যদি আপনি বলেন, তাহলে কিন্তু নারী কোটা কিন্তু দরকার আছে। কারণ হচ্ছে যে যতই আমরা বলি নারীরা প্রচুর পড়াশোনা করছেন, খুব ভালো রেজাল্ট করছেন, সব ঠিক আছে, কিন্তু এখনও তো নারীদের উঠে আসার পেছনে নানা বাধা থাকে। তো তাদের যদি আমরা একটু সামান্য এগিয়ে না দেই, তাহলে তো এটা মানে আমরা তো পৃথিবীর বাইরে একটা গ্রহের মতো হয়ে যাচ্ছে আর কি। বিষয়টা তো তা না, আমাদেরকে এই জায়গাগুলোতে দেখতে হবে। তারপরে আপনি আরও যেসব কোটাগুলো আছেন বা মুক্তিযোদ্ধা কোটা বলেন, যাই বলেন, সেগুলোর একটা যৌক্তিক সমাধান তো হইতেই হবে। যে আপনি 30% সেই অনেকে 52 বছর আগে যখন এটা ছিল 40% কিন্তু মুক্তিযোদ্ধা কোটা আছে, 30%ই মুক্তিযোদ্ধা কোটা ছিল 52, তখন মুক্তিযোদ্ধাদের নেওয়া, তাদের সন্তানদেরকে কাজ দেওয়া, এখন নাতি নাতির ব্যাপারগুলো আসছে, তো তখন কিন্তু আর এই 30%, কারণ আপনি কিন্তু একটা ধীরে ধীরে একটা তাদেরকে একটা অবস্থানে নিয়ে আসছেন, তাদেরকে নানা সহায়তা করবেন, তো এটা সমন্বয় হওয়াটা তো খুবই জরুরি ছিল। কেউ তো কখনো বলে নাই কোটা বাতিল করে দিতে, সবসময় এটা সংস্কার। যেটা যদি বলেন তাহলে তো বলবো যে সরকারের দিক থেকে আসলে প্রবলেমটা 18 সালে ক্রিয়েট হয়েছে, সেখান থেকে সরকার এখন বুঝছে যে কোটা আসলে কিছু থাকা দরকার। যখন দরকার এখন সে এই জায়গাটা আসতেও পারছে না, বলতেও পারছে না, সে বাদ দিচ্ছে, দেন সে আদালতের জায়গায় চলে আসছে যে আদালত যা বলবে সেটা তারা করবে। এখন এই জায়গাটা এসেই হচ্ছে স্টুডেন্টদের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়েছে যে তাহলে কি আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার তার কাজটা করতে, আদালত কি তাহলে সরকারেরই পারপাস সার্ভ করতেছে, এই অবিশ্বাসটা এখানে তৈরি হয়েছে। কারণ আপনি যত যাই বলেন, বাংলাদেশে কিন্তু এটা তো সত্যি যে বিচার বলেন, প্রশাসন বলেন, সব ক্ষেত্রেই তো এক ধরনের আস্থাহীনতার, এক ধরনের অভাব কিন্তু সাধারণ মানুষের মধ্যে আছে। এটাকে পুরোপুরি যে সাধারণ মানুষকে আপনি দোষারোপ করবেন তাও না, আবার এটাও ঠিক যে বিচার বিভাগের প্রতি আস্থা রাখাটা আমাদের কাজ, কিন্তু তার মধ্যেও তো এটা বিচারপতিরাও তো জানেন যে তা নানা কারণে, নানা সমস্যার কারণে তাদের প্রতিও মানুষের আস্থাহীনতা একসময় রয়েছে, যার কারণে এই প্রবলেমটা তৈরি হয়েছে যে তাদের প্রতি
মানে একটা রায়ের কারণেই তারা এত ক্ষুব্ধ হয়েছেন। আচ্ছা তানভীর, আপনি সকাল থেকে লক্ষ্য করবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হল তো বন্ধ করা হয়েছেই, পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মী যারা আছে তাদেরকে হল থেকে বের করে দেওয়া হয়েছে, তাদের কক্ষ ভাঙচুর করা হয়েছে এবং আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীই বলবো তাদেরকে, সাধারণ শিক্ষার্থীরা হলের দায়িত্বরতদের কাছ থেকে একটি লিখিত নিচ্ছেন যে হলে কোনো রকম ছাত্র রাজনীতি চলবে না। এই যে কোটা বিরোধী কিংবা কোটা সংস্কারের যে আন্দোলন, এই আন্দোলনের নাম করে যে ছাত্র রাজনীতির উপর আবার একটা বিরূপ প্রভাব আসলো, এতে কি মনে হয় ছাত্র রাজনীতির ভবিষ্যৎ কি হবে? এই ছাত্র রাজনীতি নিয়ে বাংলাদেশের মানুষের একটু আমি বলবো যে কিছুটা নাক সিটানো ভাব আমরা বুয়েটের ঘটনাও কিন্তু দেখেছি যে ছাত্র রাজনীতি থাকতে হবে না, কিন্তু ছাত্ররা রাজনীতি করবে, আমি মনে করি এটা চাই। কারণ হচ্ছে এটা কিন্তু সব দেশেই এই জিনিসটা আছে, নানাভাবেই আছে। আপনি যদি স্টুডেন্ট বয়স থেকে যদি রাজনীতি সচেতন না হন, আপনি তো একসময় দেশ চালাবেন, নানা কাজের সঙ্গে যুক্ত হবেন, অনেক কিছুর সাথে যুক্ত হবেন। সো সংগঠন করাটাকে আমি কোনোভাবে খারাপ দেখি না। যেটা লেজুর ভিত্তি ছাত্র রাজনীতি সেটা হয়তো এক ধরনের, কিন্তু এখানে যেটা হচ্ছে যে আপনি যদি বলেন যে প্রভোস্টদেরকে বাধ্য করা বা সাইন করে নেওয়া যে এখানে রাজনীতি, এটি খুব টেকসই কোনো পন্থা আমার কাছে মনে হয়নি। যে এতে ছাত্র রাজনীতিতে মানে সাধারণ শিক্ষার্থীরা হয়তো আবেগের বশে অনেক কিছু করে ফেলে বা করে ফেলে, আমার কাছে খুব টেকসই মনে হয়নি। তবে যেহেতু এখন ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করে একটা দিছে, এটা কি হয়তো এমন হতে পারে যে শিক্ষকরা একটা সাময়িকভাবে ঠান্ডা করার জন্য, পরিস্থিতিকে ঠান্ডা করার জন্য, কারণ পরিস্থিতিটা তো আসলে উত্তপ্ত হয়ে গেছে। আপনি যেটা বলছেন যে প্রত্যেকটা হলে হলে কিন্তু মুখোমুখি হয়ে গেছে ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থী একজনের মুখোমুখি হয়ে, যে কোনো কারণেই হোক, যে পরিস্থিতি যেই দায়ী হোক, আমরা হয়তো সেটা খুঁজে দেখার, কিন্তু এটা তো সত্যি যে মুখোমুখি অবস্থান হয়ে গেছে। এখন স্বাভাবিকভাবে ছাত্রলীগের সংখ্যা তো আসলে অত বেশি থাকে না, হলে সাধারণ শিক্ষার্থী তো বেশি থাকে, ফলে এখানে তাদেরকে অনেকে বের করে দেওয়া হয়েছে, তাদের জিনিসপত্র ভাঙচুর করেছে, ঘর থেকে জিনিসপত্র, রুম থেকে জিনিসপত্র ফেলে দেওয়া হয়েছে। এই জিনিসটা হচ্ছে এটা এক ধরনের হয়তো সাময়িকভাবে হল প্রশাসন বা সরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসন এটাকে একটা সাময়িকভাবে একটা মানে কি বলে নিয়ন্ত্রণ করার জন্য বা মিনিমাইজ করার জন্য তারা হয়তো এই যা বলছে শিক্ষার্থীরা মেনে নিচ্ছে, কিন্তু এই বিকেলবেলায় তাদেরকে হয়তো সন্ধ্যার মধ্যে হল ছেড়ে দিতে হবে। এরপরে যখন ঢুকবে, আপনি যদি দেখেন যে বলা হচ্ছেন যে কিভাবে ছাত্ররা ঢুকবে, দেখে দেখে ঢুকানো হবে, এই ধরনের বড় বড় কথা আমরা ইউনিভার্সিটিতে থাকতেও শুনেছি। যখন হল ভ্যাকেন্ট হইতো, হলে আবার আমরা আসতাম। ঢাকা বিশ্ববিদ্যালয় হলে প্রভোস্ট বলেন, হল শিক্ষক বলেন, এদের কোনো ভূমিকা নাই এখানে, সম্পূর্ণ ছাত্র সংগঠনের ভূমিকা। এটা যখন আমি বিএনপির আমলে আমি হলে ছিলাম, আমি আওয়ামী লীগের আমলেও হলে ছিলাম, এই দুটোই কাজ করে আসলে। ওই সময় বিএনপির আমলে ছাত্রদল, আওয়ামী লীগের আমলে ছাত্রলীগ। আমি আমার লাইফে আমি কোনোদিন আমার আবাসিক শিক্ষককে দেখি নাই। আমার জীবনে একটা সাইন আনতে হয়েছিল, যেটা আমরা সাধারণত হলে দিয়ে আসি, কারণ ওরা বাসা থেকে তাদের সাইন নিয়ে আসে। তো ওই সাইনটা খুব জরুরি ছিল, যার জন্য আমাকে হল থেকে বলছিল আপনি স্যারের বাসায় গিয়ে একটু নিয়ে আসেন। এই আমি তাকে জীবনে প্রথম একবার দেখছি আমার লাইফে। আমি যে প্রায় 7 বছর হলে ছিলাম, আমাদের সেশন জট্ট সহ সব কিছু মিলে 7 বছর। তো এখানে কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো ভূমিকা নাই, কোনো ইসের মধ্যে, মানে হল প্রশাসন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন, হলগুলোর উপরে তাদের আর কোনো নিয়ন্ত্রণ নাই। ফলে আপনি যদি মনে করে থাকে এই হয় যে এভাবে একটা বন্ধ করলো, তারপরে এইভাবে ঢুকানো হবে হলগুলো, পরিবেশগুলো, এটি আমি বিশ্বাস করি না। যদি হয় তাহলে নিশ্চয়ই সেটা খুব ভালো হবে, এটা হবে একটা যুগান্তকারী একটা, আমি বলবো যে সময় বা সিদ্ধান্ত যেটাই বলেন, যুগান্তকারী হবে। তানভীর, আমরা ঢাকা বাদে আমি সকাল থেকে যদি আপনাকে বলি মুন্সিগঞ্জ, রংপুর, রাজশাহী, বেশ কয়েক জায়গায় দেখেছি যে ছাত্রলীগ কোটা সংস্কার যারা করছে তাদের সাথে একটা বিরোধে জড়াচ্ছে, কিংবা তাদের অবস্থানকে প্রোটেস্ট করছে কিংবা আটকানোর চেষ্টা করছে। সকাল থেকে আমরা লক্ষ্য করছি কালকে রাত পর্যন্ত ছাত্রলীগের ঢাকায় একটা শক্ত অবস্থান ছিল, কিন্তু সকাল থেকে সেই শক্ত অবস্থানটায় ছাত্রলীগ নেই এবং কি তাদেরকে দেখাও যাচ্ছে না প্রকাশ্যে। এটার কি কারণ হতে পারে? ছাত্রলীগ কি তাহলে পিছু হটলো কিছুটা? পিছু হটলো বা বলাটা কঠিন, যদিও এটা ঠিক যে ছাত্রলীগকেই তো সামনে এগিয়ে দেওয়া হয়েছিল এবং বলাও হচ্ছিল যে ছাত্রলীগই এই আন্দোলনের যে ওদের কথাটা ছিল যে যারা নিজে থেকে রাজাকার করছে ক্যাম্পাসে, তাদের জবাব ছাত্রলীগ একাই দিবে। তো সেই জায়গাটায় ছাত্রলীগ পারছে বলে আমার মনে হয় না। কারণ হচ্ছে যে এটা তো আসলে সাধারণ স্টুডেন্টদের আবেগ থেকে একটা শব্দ আসছে, সেই শব্দটাকে আসলে ভুল ব্যাখ্যা করারও সুযোগ নাই। আবার প্রধানমন্ত্রীও কিন্তু ছাত্রদেরকে রাজাকার বলেন নাই, সেটাও ভুল ব্যাখ্যা করার আসলে ভুল ব্যাখ্যা। ফলে দুই পক্ষের মধ্যে যে ভুল বোঝাবুঝি নিয়ে যে একজন মুখোমুখি সরকারের কিছু মন্ত্রী মুখোমুখি করে দিলেন,
আমার কাছে মনে হয়েছে যে এটা ঠিক হয়নি কোনোভাবেই। তো এখন এই মুহূর্তে যেটা আপনি দেখেন যে সারা দেশে স্টুডেন্টরা কিন্তু এখন বড় ধরনের ক্ষতির সংখ্যায় পড়ে যাবে, কারণ দীর্ঘদিন বন্ধ থাকবে, কবে খুলবে কেউ জানে না, পড়াশোনা নিয়ে একটা সমস্যা সংকট তৈরি করে হবে। এবং আপনি দেখবেন এক ধরনের সেশন জট, যেটা কিন্তু দীর্ঘদিন ছিল না ইউনিভার্সিটিগুলোতে, সেটা কিন্তু আরও বড় আকার ধারণ করবে। তো ছাত্রলীগ আজকে সেভাবে দেখা যায় না, এবং আমার কাছে মনে হচ্ছে যদি সরকার বা ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যদি তাদেরকে একটু সরে থাকতে বলে, সেটা আমার কাছে ভালো সিদ্ধান্তই মনে হয়েছে। কারণ এভাবে পিছিয়ে লাগিয়ে দেয় আসলে কোনো সমাধান হওয়া সম্ভব না। বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সাথে কথা বলে বুঝে সেভাবে যদি একটা ব্যবস্থা নেয়, শুধু মারপিট করা, গোলাগুলি করা, দেখলেই গুলি করা, ধাওয়া পাল্টা ধাওয়া দেওয়া, এই জায়গা থেকে না এসে শিক্ষার্থীদের যে জায়গাটায় আছে, শিক্ষার্থীদের যে অবস্থানে আছে, তাদের প্রতি এক ধরনের একটু মানে আমি কি বলবো, স্নেহ শ্রদ্ধার জায়গাগুলো রেখেই তাদের এই সমাধানটা যদি আপনি কোটার সমাধান না করেন, তাহলে কিন্তু আসলে এই যে সমস্যার স্থায়ী সমাধান হবে না। এটা আজ হোক, কাল হোক, দুদিন পরে হোক, আবার মাথাচাড়া দিবেই আর কি। তো সরকারকে এই জায়গাটায় খুবই নজর দিতে হবে যে কোটা আমি যেটা বাতিল করছি সেটা যদি আমাকে ফিরিয়ে আনতেও হয় কোনো কারণে, সেটা খুবই যৌক্তিক এবং আলোচনা ব্যাপক, তাদের নিজস্ব কমিশন গঠন হতে পারে, আলোচনা করে নিতে পারে। এমন হতে পারে যে প্রধান বিচারপতি যদি কোনো পর্যবেক্ষণ দিয়ে থাকেন, সেই পর্যবেক্ষণটাকে কিছুটা অংশ গ্রহণ করে নিয়ে এমনভাবে জিনিসটা করতে হবে যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়। না হলে কিন্তু এই কোটা প্রায়ই ঝামেলা করবে, এবং যেটা হবে যে শিক্ষা জীবনের ক্ষতি হবে, স্টুডেন্টদের ক্ষতি হবে, মানুষেরও ক্ষতি হবে, রাষ্ট্রেরও ক্ষতি হবে। কাজের কর্মঘণ্টায় যে কালকে সমস্ত স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে, ফলে তাদেরও তো একদিনের জন্য হোক, 5 দিনের জন্য হোক, ক্ষতি তো তাদের হবে। ফলে যদি মানে সাস্টেনেবল আমরা এটা সমাধান চাই, তাহলে সবচেয়ে গুড সমাধান হচ্ছে একটা যৌক্তিক কোটা সংস্কার করা। ওকে, ধন্যবাদ তানভীর। দর্শক, আজ এ পর্যন্তই। কোটা এবং কোটা সংস্কার কিংবা সরকার কিংবা দেশের উত্তেজনা নিয়ে সবশেষ খবর জানতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে। ভিজিট করুন itvbd.com।